এখানে 5টা রিপোর্ট রাইটিং ফর ইয়ার ফাইনাল, ভিজিটিং বুক ফেয়ার। দেখো ভিজিটিং বুক ফেয়ার, তারপরে কি ডিফরেস্টেশন and its devastating consequences। ডিফরেস্টেশন মানে জানো? ডিফরেস্টেশন এর অর্থটা কি বলতে পারো কেউ? এই যে গাছপালা কেটে ফেলা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন জঙ্গল কেটে ফেলা এইসব আর কি, এটা ডিফরেস্টেশন and its devastating consequences। devastating মানে কি ক্ষতিকর, consequences হচ্ছে ফলাফল। মানে deforestation and its devastating consequences। ঠিক আছে, ওর দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? তারপরে কি রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। এরপরে 4 নম্বর হচ্ছে কজেস অফ ফেলিয়ার ইন ইংলিশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কজেস অফ ফেলিয়ার ইন ইংলিশ, কজেস অফ ফেলিয়ার ইন ইংলিশ। আর একটা আছে কি দ্য ওয়েজ অফ লাইফ অফ দ্য স্লাম ডুয়েলার্স। নিচে লিখলে কি দেখা যাবে? দেখো তো, দ্য ওয়েজ অফ লাইফ অফ স্লাম ডুয়েলার্স। স্লাম মানে কি? স্লাম ডুয়েলার্স অর্থ কি বলো তো কেউ? স্লাম ডুয়েলার্স কেউ একজন বলো। ম্যাম স্লাম মানে হচ্ছে জীবন। কি বুঝিনি? যারা বস্তিবাসীদের জীবন। বস্তিবাসী। ম্যাম বস্তিবাসী। হ্যাঁ বস্তিবাসীদের জীবনের উপরে একটা রিপোর্ট। এই 5টা রিপোর্ট, হ্যাঁ তোমাদের এর মধ্যে আজকে আমরা 2টা আলোচনা করব। তো প্রথমে রিপোর্টের লেখার যে নিয়ম, ম্যাম এটা কত মার্কের? 10। আমাদের এখানে মধ্যে কত ছিল, 8 না 10 ছিল তোমাদের যে আমরা দিয়েছিলাম মার্ক ডিস্ট্রিবিউশন। 8 অথবা 10 এরকমই আছে। অনেক সময় 8 নাম্বারও আমরা দেই, আবার 10-এও দেই, এটা যে মার্কস ইয়ে করার উপরে নির্ভর করে। রিপোর্ট রাইটিং এর উপরে কি আগে পড়িয়েছিলাম আমরা? পড়িয়েছিলাম ক্লাস রিপোর্ট রাইটিং এর। প্রথমে কি থাকবে রিপোর্ট রাইটিং এর? একটা কি থাকতে হবে? টাইটেল থাকতে হবে। টাইটেল থাকতে হবে, মনে করো যে যদি থাকে যে ভিজিটিং বুক ফেয়ার, হ্যাঁ এইটার একটা টাইটেল দিবা যে 21-এ বইমেলা বা 21-এ বুক ফেয়ার। মানে ফার্স্ট 1 নম্বরে তোমার কি থাকবে? টাইটেল অফ দ্য রিপোর্ট। যে রিপোর্টটা লিখতে বলা হবে সেটা শুরুর আগে একটা টাইটেল দিতে হবে। তারপরে কি থাকবে? ধরো তোমার স্টাফ রিপোর্টার দিতে পারো, স্টাফ করেসপন্ডেন্ট, বা কোনো এক ব্যক্তির নাম বা নিচের নামটাও তুমি দিতে পারো। নাম থাকতে হবে। 2 নম্বরে কি থাকবে? এটা টাইটেল প্রথমে থাকলো, তারপরে হবে কি নাম, যে কোনো নাম বা স্টাফ রিপোর্টার দিতে পারো বা করেসপন্ডেন্ট। তাহলে এটা দিলে কি করতে হবে? কোনো একটা পত্রিকার রিপোর্টার, সেই পত্রিকার নামটা দিতে হবে। আবার এখানে দিয়ে করেসপন্ডেন্ট দিয়ে কমা দিয়ে, মনে করো দ্য ডেইলি স্টার বা ডেইলি সান, সেই পত্রিকার নামটা আগে দিতে হবে, ডেইলি সান বা ডেইলি স্টার। তারপরে কি দিবে? ডেট। তারপরে ডেট দিতে হবে, যে তারিখে তুমি লিখছো, যে তারিখে, ধরো যেদিন এক্সাম সেই তারিখটাও দিতে পারো, বা যদি 21-এ বইমেলা লিখো তাহলে ফেব্রুয়ারি মাসের কোনো তারিখ দিবে। ডেইলি স্টার দিয়ে আজকে মনে করো 13 মে, এভাবে করে ডেটটা দিবে। আবার মনে করো যে রোড অ্যাক্সিডেন্ট দিয়ে লিখছো, বইমেলা দিয়ে লিখছো, তাহলে সেই প্লেসটার নাম দিবে, সেই জায়গাটা কোন জায়গায়, বইমেলাটা হয়েছে কোথায়। বাংলা একাডেমি প্রেমিসেস হতে পারে। আমি তোমাদের স্ক্রিন শেয়ারিং দিয়ে একটা স্যাম্পল দেখাচ্ছি,
আর রিপোর্ট অন ভিজিট টু আ বুক ফেয়ার, বা আর যদি ভিজিটিং তখন টু দিতে হবে না। ভিজিট টু আ বুক ফেয়ার বা ভিজিটিং আ বুক ফেয়ার। তারপর দেখো এখানে নাম, তোমার নামটাও দিতে পারলে অসুবিধা নাই। তারপর এখানে দেখো বাংলা একাডেমি প্রেমিসেস। প্রেমিসেস হচ্ছে প্রাঙ্গণ, যে জায়গাটায় তুমি নিয়ে লিখছো, যে প্লেসটায়। রোড অ্যাক্সিডেন্ট যদি হয়, মনে করো ঢাকা চিটাগাং হাইওয়ে, দিতে পারো, এখানে দিলে স্টাফ করেসপন্ডেন্ট বা স্টাফ রিপোর্টার। যে জায়গায় মিরপুর রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে মিরপুর রোড দিলে, তারপরে ডেটটা দিলে। এটা হচ্ছে যে যেহেতু বই মেলা ফেব্রুয়ারি মাসেই হয়, আমি ওই জন্য ফেব্রুয়ারি মাসের একটা যে কোনো একটা ডেট দিয়েছি। ঠিক আছে। তারপরে এখন রিপোর্টে তোমার কি হবে, যে তোমার কোনো পার্সোনাল ভিউ থাকবে না, তুমি ওইখানে যে কি কি দেখেছো সেটা তুমি খালি লিখবে। প্যারাগ্রাফে যেমন আমরা শেষের দিকে কনক্লুডিং সেন্টেন্সের দিকে লিখি যে এটা করা উচিত গভর্নমেন্টের, এটা করতে হবে, পিপলদের সচেতন হতে হবে, এই সব থাকে। আর প্যারাগ্রাফ কি করতে হয়, প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফে লিখতে হয়। আর রিপোর্টে কিন্তু আমরা 2-3টা প্যারাগ্রাফে লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে রিপোর্টের কি হলো, রিপোর্টে আমরা প্যারাগ্রাফ 2-3টা করতে পারি। পার্থক্যটা বুঝেছো? সামি বুঝেছো? বুঝেছো? দেখো তাহলে প্যারাগ্রাফের এখানে দেখো রিপোর্টের ক্ষেত্রে এই এটা আছে, আর প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফের ক্ষেত্রে জাস্ট একটা হেডিং থাকে, এই যে এই লাইনটা থাকে না, যে নাম, তারপরে যে বাংলা একাডেমি প্রেমিসেস, এই হেডিংটা থাকে না। ঠিক আছে। এরপরে আমি এটা একটু পড়ে শোনাই তোমাদের। আর তোমাদের এই রিপোর্টটা আজকে আমি ক্লাস শেষে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। গুগল ক্লাসরুমে তোমরা যখন ইচ্ছা ফ্রি টাইমে চেক করতে পারবে। দেখো দিস ইয়ার ম্যাম আপনার ক্লাসরুমের কোডটা কত ম্যাম? আমি জানি না তো। আমি বোর্ডে লিখে দিয়েছি, আমি যে স্ক্রিন শেয়ারিং অফ করলে তোমরা দেখে নিও। ওকে ম্যাম। বোর্ডে আমি গুগল ক্লাসরুমের কোডটা লিখে দিয়েছি, এখানে বললে কি ইয়ে করতে পারবে, লিখতে পারবে? নাহলে বোর্ডে দেখে নিও। আর 54HFW4Q, এটা হচ্ছে গুগল ক্লাসরুম কোড। তা দেখো এই যে এই বছরে, এখানে কি দিস ইয়ার লিখলে কি ইন দিস ইয়ার না লিখলেও হয়। দিস ইয়ার দিয়ে একটা কমা দিতে পারো, দিস ইয়ার দিয়ে একটা কমা। This year, book fair at Bangla Academy premises was held with all its joviality and spontaneous rhythm. দেখো বলছি যে এই বছরে বাংলা একাডেমির প্রাঙ্গণে যে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল সেটা কি ছিল, খুবই আনন্দ উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত ভাবে সবাই সেখানে জয়েন করেছিল। এই যে এখানে দেখো জোভিয়ালিটি এবং স্পন্টেনিয়াস, এই দুইটা ওয়ার্ড তোমাদের জন্য কিছুটা নতুন। স্পন্টেনিয়াস মানে কি, স্বতঃস্ফূর্ত। বুঝতে পেরেছো? সামি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। ওকে, তাহলে দেখো কিছু কিছু নতুন ওয়ার্ড আমাদের অ্যাড করতে হবে। আমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, আমাদের তো মনে করো যে স্কুলে থাকতে যেটা পড়েছো, মনে করো যে ওই আগের বুক ফেয়ারটা দিয়েই আমরা কাজ চালাবো। একটু নতুন নতুন ওয়ার্ড ইউজ করলে তখন তোমার লেখাটা আরো বেশি এনরিচড হবে, সমৃদ্ধ হবে। তারপরে দেখো ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার ইন আওয়ার কান্ট্রি। বলছে যে আসলেই তো এই যে 21শে বইমেলাটা সবচেয়ে বড় এবং খুবই গর্জিয়াস, খুব জাঁকজমকপূর্ণ ভাবে জাঁকজমকপূর্ণ হয় আমাদের দেশে। বুক ফেয়ার গুলোর মধ্যে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ, গর্জিয়াস হচ্ছে জাঁকজমকপূর্ণ। There were a lot of rows of book stalls, beautifully decorated. বলছে যে সেখানে অনেকগুলো বুক স্টল আছে, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো বুক স্টল গুলো আছে। তারপরে the premises of Bangla Academy got a festive look. প্রেমিসেস মানে কি বলেছিলাম বলো তো কেউ একজন? প্রেমিসেস মানে কি বলেছি? এলাকা, এলাকা বা প্রাঙ্গণ। এলাকা বললেও হবে। যে বাংলা একাডেমির ওই এরিয়াটা, ওই এলাকা বা প্রাঙ্গণটা খুব সুন্দর, কি ফেস্টিভ লুক, মানে একটা আনন্দ ঘন একটা রূপ নিয়েছিল, আনন্দ মুখর একটা রূপ নিয়েছিল। ফেস্টিভ মানে ফেস্টিভ্যাল থেকে ফেস্টিভ।
Visitors were moving from one row to another, just like the rows of ants. বলছে যে দর্শনার্থীরা মনে হচ্ছে যেন এক রো থেকে এক সারি থেকে আরেক সারিতে যাচ্ছে পিঁপড়ার সারির মতো, এবং লুকিং ফর দেয়ার ফেভারিট বুকস, এবং তারা তাদের প্রিয় বইগুলো খুঁজছিল। Some visitors were looking for new publications. নতুন নতুন বইয়ের জন্য অনেক দর্শনার্থীরা অনেক ভিজিটাররা খোঁজে। তারপরে কি হলো, there were story books, science fictions, autobiographies. সেখানে কি ছিল, গল্পের বই ছিল, বৈজ্ঞানিক কল্পকাহিনী। অটোবায়োগ্রাফি মানে জানো? অটোবায়োগ্রাফি আত্মজীবনীমূলক লেখাও ছিল। While I was about to finish my visit, বলছে যে যখন আমি আমার ভিজিট মানে আমার যে বইমেলা প্রদর্শন পরিদর্শন করা প্রায় শেষের দিকে, তখন আমি কি দেখলাম, I noticed that the great writer Muhammad Jafar Iqbal was sitting on a chair in front of a stall. তখন সে হঠাৎ করে লক্ষ্য করলো যে মোহাম্মদ জাফর ইকবাল একটা দোকানের সামনে চেয়ারে বসে আছেন। I also noticed that a great poet Al Mahmud was also sitting beside him. বলছে যে আল মাহমুদ জাফর ইকবালের পাশে বসে আছেন। Two great personalities were talking with each other. দুজন একে অন্যের সাথে কথা বলছে, and curious people were gathering around them for taking their autograph. Curious মানে কি? Curious ইতমাম বলো দেখি। কৌতূহলী লোকজন, তাই না? যে কৌতূহলী লোকজন তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য সেখানে ভিড় করছিল। বেশি বড় কিন্তু লিখি নাই, দেখো, ওভারঅল দ্য ফেয়ার assumed to me a huge activity. যে এই মেলাটা আমার কাছে খুবই আনন্দের ছিল। assume মানে কি, আমার কাছে মনে হয়েছিল খুবই আনন্দের, হিউজ ফেস্টিভিটি। assume মানে মনে করা। এই মেলাটা আমার কাছে খুবই আনন্দের মনে হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো একটা স্ট্যান্ডার্ড সাইজ, বেশি বড় না, এটা লিখলে তোমাদের হয়তো কারো কারো এক পাতার একটু বেশি হবে, কিন্তু বেশ ছোট্ট করে কি কি ওখানে ছিল, এবং এখানে তার নিজের কোনো অপিনিয়ন নাই, বেশি কিছু লিখে নাই। খালি মেলাটাতে কি কি ছিল, স্টল ছিল, কি কি দেখেছিল, কি ধরনের বই ছিল, এই সবে কিন্তু। আর রিপোর্টের উপরের এই যে হেডিং, যে টাইটেল, সেটা মিস করা যাবে না। এবং এই যে এখানে স্টাফ করেসপন্ডেন্ট বা দাও, তোমার নাম দাও, কিছু দাও, বা স্টাফ রিপোর্টার দিলে কি লিখতে হবে, কোনো একটা পত্রিকার নাম লিখতে হবে, সেটা প্রথম আলো হোক বা ইংলিশ কোনো পত্রিকা হোক, কোনো সমস্যা নেই। এটা তোমাদের গুগল ক্লাসরুমে আমি আজকে দিয়ে দেব। দেখো 54HFW4Q, দেখো তো 54HFW4Q। Yes ma'am. এখন লিখেছে না? ঠিক আছে, এরপরে আমরা আরেকটা রিপোর্ট নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখানে মেইন হেডিংটা আমি কি দিব, কজেস অফ failure of students failure, causes of students failure in English, causes of students failure, এটা কিন্তু এক লাইনে হবে। আমি ওই পাশে লিখলাম না, failure in English, causes of students failure in English। আচ্ছা দেখো এখানে বোর্ডটা দেখো, causes of students failure in ইংলিশ। তাহলে এখানে আমাদের টাইটেল, এটা এক লাইনে লিখতে হবে। এটা মনে করো টাইটেল, এই যে এইভাবে করে টাইটেলটা দিব। তারপরে কি দিব, ওখানে তো একটা নাম দিয়েছিলাম ওই এটাতে, এখানে দিয়ে স্টাফ রিপোর্ট। স্টাফ বানান ভুল করবে না কিন্তু, STAFF, অনেকে আবার STU লিখো না। এটা তো লাঠি। এটা অর্থ কি লাঠি? না, এটা এই স্টাফ। জি ম্যাডাম, এই স্টাফ যে অফিস স্টাফ বলে না, অফিসের লোকজন, স্টাফ রিপোর্টার হচ্ছে
একটা কোনো নির্দিষ্ট পেপারে, হ্যাঁ, অফিস সহকারী বা অফিস কর্মী, স্টাফ রিপোর্টার এভাবে লিখবা, কমা, স্টাফ রিপোর্টার দিয়ে কমা দিয়ে একটা পত্রিকার নাম দিয়ে দাও, ডেইলি সান, ডেইলি প্রথম আলো দিতে পারো, সমস্যা নাই, তবে ইংলিশে লিখছে তো ওই জন্য ইংলিশ পত্রিকার নাম দিলেই ভালো। আর বাংলায় যদি তোমরা প্রতিবেদন লেখো তাহলে তোমাদের তো বাংলায় আছে না প্রতিবেদন, আছে সামি, আছে 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 না, তো সেখানে তোমরা বাংলা পত্রিকার নাম দিও আর এখানে ইংলিশ পত্রিকারই নাম দিও, যে ঢাকা ট্রিবিউন আছে, ডেইলি ইত্তেফাক আছে, সেগুলা দিও। তাহলে স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি সান দিয়ে ডেট দিবা, ডেট এটা যে কোনো ডেটই দেওয়া যায়, এটা মনে করো যে এপ্রিল আচ্ছা মাসে। ম্যাম, এখানে স্টাফ রিপোর্টারের পরে তো জায়গার নাম না? জায়গার নাম ওখানে যে ওই মেলাটা হয়েছিল তো তাই জায়গার নাম দিয়েছিলাম, বুঝছো? যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তুমি জায়গার নাম দিয়ে দিও, তারপরে ধরো সাম ডুয়েলার্স বা এরকম হলে তখন কোনো জায়গার নাম দিয়ে দিও। আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে কারণ দর্শাতে বলছে, এটা তো কোনো নির্দিষ্ট জায়গা না, এটা একদম অ্যাজ এ হোল সারা দেশের হতে পারে বা কোনো স্কুলের হতে পারে, কোনো এইচএসসি লেভেলের বা এসএসসি লেভেলের হতে পারে, বুঝছো? এখানে এই জন্য জায়গার নাম দিলাম, বুঝে গেছে? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরেছো না? আচ্ছা, আর রোড অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে জায়গার নাম দিয়ে দিবা, সমস্যা নেই, ওখানে জায়গার নাম দিতে পারো। তাহলে দেখো এখানে ডেইলি সান আর আমি এখানে দিয়ে দিলাম এপ্রিলের একটা কোনো তারিখ দিয়ে দিলাম, 10 এপ্রিল দিয়ে দিলাম, 10 এপ্রিল 2020। মনে করো যে এই সময়ে তোমাদের কোথাও কোনো স্কুলে বা তুমি কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করেছো, বা যে স্টাফ রিপোর্টার লিখবে সে মনে করো যদি একটা সেমিনার অ্যাটেন্ড করে, সেই সেমিনারে, হ্যাঁ, যে ওখানে আলোচনা হচ্ছে যে কেন স্টুডেন্টরা ইংলিশে ফেল করে, কি কারণে ফেল করে, এই কারণটা নিয়ে কজ, যেহেতু বলছে কজ মানে কি কারণ, শুধু কারণগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে কি কারণে। এটা আমি ইয়ে করা হয় নাই, বুঝেছো? এটা টাইপ করা হয় নাই, তো এটা আমি পরে টাইপ করে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। এখন আমি শুধু কয়েকটা সেন্টেন্স এখানে লিখে দিই, তাহলে এটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? জি ম্যাডাম, বোঝা গেছে। হ্যাঁ, তাহলে মনে করো যে এভাবে দিতে পারি যে a day long seminar on causes of student failure in English was held on 10th April 2020। বলছে একটা ডে লং একটা সেমিনার হয়েছিল, সেখানে renowned personalities of Bangladesh and বলতে পারো যে হেডমাস্টার্স and principals of different schools and colleges were present, হ্যাঁ, টিচাররা প্রেজেন্ট ছিলেন, সেখানে তারা আলোচনা করেছিলেন। এভাবে করে আমরা শুরু করতে পারি, এভাবে করে আমরা শুরু করতে পারি। ধরো এখানে এটা এক লাইনে হলো, এটাও কিন্তু এক লাইনে হবে, তারপরে এখানে কি হবে, a day long seminar, কিন্তু পুরোটা লেখা সম্ভব নয়, on seminar on the causes of students failure in English, পুরো এটাই লিখতে হবে, students failure in English was held on, হ্যাঁ, on date একটা যে কোনো একটা দিয়ে দিলাম, নিচে মনে হয় দেখা যাচ্ছে না, না উপরে যাই, ডিপার্টমেন্ট of, বা ইংলিশ ডিপার্টমেন্ট দিতে পারো, ইংলিশ ডিপার্টমেন্ট of DIC দিয়ে দেই, DIC এর ইংলিশ ডিপার্টমেন্ট of DIC organized, past tense এ দিচ্ছি যেহেতু আগের ইয়ে, organized is seminar and discussed, এভাবে দিয়ে দাও, and discussed about the causes, ওই যেটা ইয়ে ছিল টাইটেলে ছিল about the causes of students failure in English,
মানে এই যে এইভাবে করে কিন্তু আমাদের লিখতে হবে। তারপরে ওখানে কি কি ডিসিশন নেওয়া হয়েছিল যে স্টুডেন্টরা কি ইংলিশ কি এখন বেশি পড়েই না, না কি কারণে ফেল করে বলো তো? দুই একটা মনে হয় কি কারণে খারাপ হয়, কেন ভালো ইংলিশের গ্রেডিং প্রতি হয়? অতিরিক্ত ভয়। ভয়, ইংলিশের প্রতি ভয়, তা ঠিক বলেছো, ভয়ে বোধহয় বেশি পড়ে না, তাই না? হুম, কি মানে ফেল হয় মনে করো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্ট গুলাতে যে পরিমাণ সময় দিচ্ছ, হ্যাঁ ইংলিশে তো আরেকটা আছে ইংলিশের প্রতি অনাগ্রহ। অনাগ্রহ, কেন অনাগ্রহ বলো তো? ইংলিশ অনেক সহজ সাবজেক্ট। ও একবার বললে ভয়, ঠিক আছে, আবার বলছো ম্যাম আসলে ম্যাম মানে অনেক নিয়ম শিখতে হয়, নিয়ম শেখার পরে যে নাম্বারটা সেটা খুবই কম ম্যাম, এই কারণে ম্যাম আরো ভয় পায়। রাইট, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ফ্যাক্টস। হ্যাঁ কিন্তু এটা তো আর ওইভাবে লেখা যায় না, নিয়ম আসলে অনেক ছোট। ম্যাম 5 মার্কসের জন্য ম্যাম মনে করেন 1 মাস লেগে যায়, তাও 5 এক কমপ্লিটিং সেন্টেন্স, এক কমপ্লিটিং সেন্টেন্স কত নিয়ম, হাজারো নিয়ম আছে। কিন্তু আবার কি যাদের বেসিকটা ভালো, ধরো স্কুলে থাকতে তারা টেন্সটা ভালো করে বুঝেছে, ভয়েস বুঝেছে, তাদের জন্য আবার অতটা কঠিন না। কিন্তু আসলে কলেজ সেকশনে এসে তোমাদের অন্য সাবজেক্টের অনেক প্রেশার থাকে, সময় কম থাকে, আর ইংরেজির পিছনে এত সময় দেওয়ার মতো তো তোমাদের সময় নেই, তাই না? যার জন্য এরকম। আর ওই যেটাই বলছো যে ছোটখাটো অনেক, এই যে এত করে যে সিমসের রুলসটা শেখাচ্ছি, তোমরা শুনে শুনে কিন্তু মুখস্থের মতো হয়ে যায়, হ্যাঁ শেষে, হ্যাঁ একদম মুখস্থের মতো হয়ে যায়, কিন্তু তারপর আবার দেখা যায় যে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে ভুল হয়ে যায়, ভুল করে ফেলে। আসলে অনেক প্র্যাকটিস দরকার হয়, যার জন্যই কিন্তু এই কারণেও কিন্তু তোমাদের অনাগ্রহটা। আমরা এইভাবে লিখতে পারি যে দে ফাইন্ড less interest in English because they don't practice grammar much, যে তারা গ্রামার খুব বেশি প্র্যাকটিস করতে চায় না, they don't want to practice। এইরকম করে কিন্তু হ্যাঁ আলোচনার মাধ্যমে কিভাবে কি ইয়ে হলো, তারপরে শেষে আবার কি করতে হবে, শেষে আমরা জাস্ট এইভাবে দিতে পারি, হ্যাঁ যে থ্রু আউট দ্য ডে লং সেমিনারে কি করতে পারি, পার্টিসিপেন্টস আইডেন্টিফাইড দ্য রিজনস মানে কি ওই কারণ বা causes of failure in English and debated on how the scenario can be changed। এটা নিয়ে ডিবেটের মতো হয়েছিল যে এই সিনারিটা কিভাবে চেঞ্জ করা যায়, যে ইংলিশের প্রতি আগ্রহ, তোমাদের জেনারেশনে দেখছি যে ইংলিশের প্রতি আগ্রহ কম, কিন্তু আমরা যখন স্কুলে ছিলাম আমাদের সময় কিন্তু ইংলিশটা আরো বেশি কঠিন ছিল, আরো বেশি কঠিন ছিল। আরাফাত বেশি মেসেজ আদান প্রদান করবে না, ক্লাসের মধ্যে বেশি মেসেজ আদান প্রদান করবে না, হ্যাঁ ঠিক আছে, বেশি সময় নেই, হ্যাঁ আর 5 মিনিট আছে। তো যেটাই হোক যে ইংলিশের প্রতি কেন এরকম, এটার উপরে একটা ডিবেট হয়েছিল। তারপরে দেখো নাম্বার অফ পলিসি রিকমেন্ডেশনস বা নাম্বার অফ পলিসি বা বিভিন্ন রুলস, বিভিন্ন নীতি এইসব আসছে while recorded in the meeting or in the seminar। হ্যাঁ এটা কি কি হয়েছিল, কি কি রেকর্ড করা হয়েছিল, যেমন ধরো ডিজাইনিং দ্য লেসন সুইটেবলি, লেসনটা যে ডিজাইন করা সেটা খুব ভালোভাবে তোমাদের দেখো ইংলিশ সেকেন্ড পেপারে কতগুলো ইয়ে আছে, 12টা আইটেম আছে গ্রামারের, 60 নাম্বার আনসিন। এই 60 নাম্বারের জন্য কিন্তু তোমাদের অনেক পড়াশোনা করা দরকার। তাই বলছে যে সিলেবাসটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তারপরে কি বলছে, ইন্ট্রোডিউসিং অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ টিচিং, মোটিভেটিং দ্য স্টুডেন্টস টু লার্ন ইংলিশ। মোটিভেট করতে হবে স্টুডেন্টদের। এখন তোমাদের মোটিভেশনটা ইদানিং কমে গিয়েছে, তোমরা ভাবো যে অন্য সাবজেক্টের ভয়ে থাকো যে ফেল করবো নাকি এই সেই, হ্যাঁ তো এই যে এইভাবে করে আমরা কি কি পেলাম রিপোর্টে, আমাদের জাস্ট ওইটুকু লিখতে হবে, আর কিছু না। রিপোর্টে আমরা লাস্টের দিকে কোন কোন আমাদের যে ফাইন্ডিংস গুলো ছিল, ফাইন্ডিংস গুলো আমরা জাস্ট লাস্টে, হ্যাঁ
লাস্টের ইয়াতে লিখতে পারবো। লাস্টের সেন্টেন্সটাতে এইভাবে লিখতে পারি যে the seminar concludes with the decisions, the following decisions, কি ডিসিশন নেওয়া হচ্ছে, with the decisions কি একটা হচ্ছে যে changing, designing the lessons suitably. The decisions, that is designing the lessons suitably for the students, for this time, for this modern generation, এই টাইপের আর কি, তাদের জন্য উপযুক্ত করে ডিজাইন করতে হবে সিলেবাসটা। তারপরে কি করতে হবে, হ্যাঁ, ইন্ট্রোডিউসিং different approach, different methods of teaching, introducing different methods of teaching. আরেকটা কি বলছে, motivating the students, methods of teaching. তারপরে উপরে যাই, motivating the students to learn English, motivating the students to learn English, etc. এগুলো কি সেই ডিবেটটা থেকে বেরিয়ে আসছে, যে সবার মধ্যে একটা আলোচনা হলো motivating the students to learn English, motivating the students to learn English better, to learn English more, etc. স্টুডেন্টদেরকে মোটিভেট করতে হবে। এখন বলো তোমাদের এটা কি আমি গুগল ক্লাসরুমে দিব, না তোমরা আমাকে হোমওয়ার্কের মতো করে লিখে সাবমিট করবে? ম্যাম গুগল ক্লাসরুমে দিয়ে দিন। আচ্ছা আমি দিব, কিন্তু হ্যাঁ বলো, কে বলতে চাচ্ছিলে? না ম্যাম, ওইটাই ম্যাম, ক্লাসরুমে দিয়ে দিই। আচ্ছা আমি ক্লাসরুমে এটা দিয়ে দিব, আর যেটা ওই যে বুক ফেয়ার সেটাও দিয়ে দিব। তোমাদের কাজ হবে যে তোমরা একটু নিজেরা পড়বে, পড়ে লিখে এই জিনিস, এই দুইটা রিপোর্টই তোমরা সাবমিট করবে, তাহলে তোমাদের পড়া হবে। ওকে ম্যাম। হ্যাঁ, পরীক্ষার জন্য পড়া হলো, একটু হলেও কিছু প্র্যাকটিস হলো। এই জিনিসগুলা কিন্তু একটু ধরে ধরে না পড়লে, না মেমোরাইজ করতে হবে, মেমোরাইজ না করলে তোমাদের পরীক্ষার খাতায় গিয়ে সেন্টেন্স গুলো ভালোভাবে লেখা যাবে না, গ্রামাটিক্যাল মিস্টেক হবে, স্পেলিং মিস্টেক হবে, বুঝছো? তখন মনে হবে যে আহারে এত পড়লাম কিন্তু নাম্বারই পেলাম না। কিন্তু কি কারণে নাম্বার পেলে না? হয়তো তুমি যে সেন্টেন্সটা লিখেছো সেটা কারেক্টই হয়নি, ভালোই হয়নি, অনেক ভুল ছিল, এই জন্য স্টাডি করতে হবে। ওকে, তাহলে হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? ও ম্যাম। নেই, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ম্যাম।